শহরে ছিলেন রাজা নরহরি। কিন্তু সে রাজা নরহরির ঘরে একে একে হয়তো দুটি সন্তানের নাম রাখলেন গোপাল আর বিজুরি। তাই এমন সুখের রাজ্য সুখ শান্তিতে পরিচালনা করতেছেন। বাড়ির নিষ্ঠাবতী বিরাট বড় একটা গাছ ছিলেন। ওই গাছের মধ্যে কিন্তু বগা আর বগিতে দিছে বাসা যখন দিছে তাই লক্ষ্য করে রানী দেখে যে হাইরে, আজকে আমরা তো মানুষ, আজকে কত সুন্দর করে পাকা দালান ঘর বাড়ি, কত ন্যাপতু শখের বিছানায় থাকি, আজকে বনের পশু বনের পাখি কি সুন্দর করে গাছের মধ্যে বাসা বানি পাততেছে। তাই লক্ষ্য করে প্রত্যেক দিন কিন্তু ওই রানী ওগুলা চাইছে দেখে। তাই হঠাৎ করে দেখে ওই বাসার মধ্যে দুইটা ডিম পারলো না, কিছুদিন ডিমগুলা দিতে দিতে দুইটা বাচ্চা পারলো। ওই বাচ্চা দুইটা যখন ফুইটা বাইর হইলো তখন ওই বগা আর বগি দুজন ওই বিলের থেকে মাছাই নাই না ওই বাচ্চাগুলারে খাওয়ায়। এইভাবে খাওয়াইতে খাওয়াইতে আস্তে আস্তে ডাঙ্গর দিগল হয়ে গেল। তাই একদিন ওই বগি পাখিটাই কি করছে, একটা পাগারের থেকে একটা ট্যাংরা মাছ কিন্তু আহার নিয়ে আইছে। ওই ট্যাংরা মাছটা বাচ্চার কাছাই না উগরিয়া যখন সে বাচ্চার মুখে দিতে চায় আর দিতে পারে না, দুই দিকে দুইটা কাটা লাগিয়া গেছে। আস্তে আস্তে বগিটা মারা গেল। তাই জুম ধরা বগিটা যখন জমিনে পড়ে গেল, ইতিমধ্যে বগা আইসা উপস্থিত হয়ে গেল। আইসা দেখে হায় হায় আমার বগি তো নাই। তাই বাচ্চা দুইটা শুধু আহারের জন্য চাতক পাখির মতো পথের দিকে তাকিয়ে আছে। তাই বগায় যা কিছু আনলো ওগুলা কিন্তু বাচ্চারে দিল। এইভাবে বগা চিন্তা পড়ে গেল, হাইরে আজকে বগা বগি দুজন ছিলাম, কত কষ্ট করে বাচ্চাকে লালন পালন করলাম, আজকে বগি চইলা গেল, কেবার এই বাচ্চার জোগাল যত্ন করব। তাই উনি আর দেরি করলো না, আবার সেই বিল বাওয়ারিতে চইলা গেল। তাই তাড়াতাড়ি করে হাফ ব্যাং যাই কিছু পায় ওই বাচ্চার জন্য নিয়ে আসে। এইভাবে খাওয়াইতে খাওয়াইতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে যে বিলে বগা নামে ওই বিলে আর একটা বগি আছে, কিন্তু ওই বগির বগা নাই। তাই বগি বলতাছে বগার ঠাই, শোনো বগা তোমারে জানাই, তুমি তো দেখি একা একাই বিলে আসো, আমারও তো কোনো বগা নাই। তাই তোমার সাথে বাসা বাঁধতে আমি তোমার কাছে জীবনটা কাটাইতে চাই, তোমার কাছে থাকতে চাই। যে না, বাজু বগির কোনো আমার দরকার নাই। আমার যেটা বগি ছিল সে দুনিয়ার থেকে চইলা গেছে, কিন্তু তোমার আর কোনো দরকার নাই। কয় না, ঠিক আছে তুমি আমাকে নিয়ে চলো। যে দেখো আমার বাসায় দুইটা বাচ্চা আছে, তুমি যদি তোমার সেই আপন সন্তানের মতো লালন পালন করো তাইলে আমি তোমাকে নিতে পারি। যে ঠিক আমি তাই করব, তবু আমি তোমার সাথে যাইতে চাই। যে হ্যাঁ তাহলে তুমি যাইতে পারো। ওই দিন থেকে কি করলো, ওই বগা আর একটা বগি নিয়ে আসলো। ওই যে রানী ওই দালানের থেকে বৈশা বৈশা সমস্ত ঘটনা দেখতেছে। হাইরে আজকে বগি মারা গেল, মাও মারা গেল, বগা কিন্তু আর একটা বগি নিয়ে আসলো, এখন বানাবার বাচ্চার কোন দুর্গতি ঘটায়। তাই লক্ষ্য করে দেখে বগা যখন চইলা গেছে এক বিলে, ওই বগি কিন্তু চইলা গেছে আরেক বিলে। বগি যখন আধার নিয়ে আইছে ওই বাচ্চাগুলা দেখে এক বগি ফুইলা তিন বগি হয়ে গেছে। হাইরে আজকে সতীন মারা গেছে, সতীনের খেতা রয়ে গেছে, কিন্তু এই বাচ্চার আমি রাখবো না, বাচ্চা দুনিয়ার থেকে তাড়িয়ে দিব। তাই ফুইলা এমন ঠুকর মারলো যে একটা একটা ঠুকর দেয় গিলু বাই করে ফাইল দেয়, ওই বাচ্চাগুলা মইরা যায়, ঠুকর দেয় নিয়া নিয়া জমিনে ফালায়। এইভাবে একে একে দুইটা বাচ্চা যখন মারলো, ওইদিকে কিন্তু রানী কান্দা বুক বাসাবার শুরু করলো। হাইরে আজকে বগি চইলা গেছে, এইভাবে তো কিন্তু বাচ্চা দুইটা দুনিয়ার থেকে তাড়িয়ে দিল, এখন বগার উপায় কি হবে। বগা যখন আইছে
বগিরে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বগি তুমি যে বৈশা রইছ আমার বাচ্চা কই? কয় আর কইও না, পেটের তাড়নায় ওই যে দেখো পইরা পইরা মাটিতে মারা গেছে। তাই তো আমি বাচ্চার জন্য কাঁদতেছি। কয় তাই না? যে হ্যাঁ। কয় তাইলে বাচ্চা যদি মারা গেছে আর তো আমার শোনা বাসার মধ্যে থাইকা কোনো দরকার নাই, চলো আমরা এই দেশ ছেড়ে অন্য দেশে যাই। বগার বগি চইলা গেল। ওই যে রানী যার যার কইরা কান্দা চোখের পানিতে বুক বাসাইবা শুরু করলো। বাসায় দেখলাম রে আমি দেখলাম নয়ন হইল ভরিয়া, দুইটি বাচ্চা মারলো রে বগি জমিনে ভালায় গো রাজা নর। তাই এমন ভাবে যখন কাঁদতেছে, এই ইতিমধ্যে মানে রাজা ইসা উপস্থিত হয়ে গেছে। হাইরানি তুমি এইরকম কান্দা বুক বাসাইতেছ, কারণ ডাকি? কয় আর কইেন না স্বামী, আমি যা দেখছি আমি বোধহয় আর প্রাণে বাঁচবো না। কারণ আমার মনে যেটা বেদনা, আমি যে কেন কাঁদতেছি আপনি কি শুনতে চান? যে হ্যাঁ, তোমার মনের দুঃখ মনের বেদনা যদি আমার কাছে না বলো আমি কি করে জানবো, কি করে বুঝবো? তুমি একে একে সমস্ত ঘটনা আমার কাছে খুলে বলো। হে আমারে ঘরে দুইটি গো বাচ্চা, রাজা গোপালা আর বিজুরি, আমি মরলে বাচ্চা গো দুইটার না জানো কি হবে গো রাজা নর। আমার হৃদয় যায় ফাটিয়া, তোমার চোখের পানি গো দেখা বুকটা যায় ফাটিয়া গো সুনহরানি আমার গো। সত্য করেন গো স্বামী, স্বামী মাতায় হাত দিয়া, আমি মরলে দ্বিতীয়বার গো না করিবেন বিয়া গো শুনেন স্বামী আমার গো। তোমার মাথায় হাত গো দিয়া, রানী
শুনো রানী আমার গো। সত্য কর গো রানী তুমি আমার মালা তাই রাইকা আমি মরলে দ্বিতীয়বার গো না বসিও দিয়া গো শুনো রানী আমার গো। সত্য করলাম গো স্বামী তোমার মাথায় হাত দিয়া তুমি মরলে দ্বিতীয়বার গো না বসিব দিয়া গো শুনেন স্বামী আমার গো। তাই রাজার মাথায় হাত রেখে রানী ওয়াদা করলো যে আপনি মারা গেলে আমার জীবনে কোনোদিন আমি বিয়া শাদী বসবো না। আর রাজায় রানীর মাথায় হাত রেখে ওয়াদা করলো আমি যদি মারা যাই, আরে তুমি যদি মারা যাও, আমার জীবনেও কিন্তু আমি আর দ্বিতীয় বিবাহ শাদী করব না। দুজন যখন করালে আবাধ্য হয়ে গেল, ইতিমধ্যে ওই যে গোপাল বিজুরি দুই ভাই ওরা স্কুলে লেখাপড়া করে। এইদিকে রানী মনে মনে চিন্তা করে বনের পশু তারাও কিন্তু সতীনের পুত্র দুনিয়ার থেকে তাড়িয়ে দিল, আমি যদি মারা যাই আমার বাচ্চাও কোনোদিন সতীনে রাখবো না। তাই ওই চিন্তা মনে আইনা না খায় ভাত না খায় পানি, আস্তে 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 দুর্বল হয়ে গেল, বিছনায় পড়ে গেল। বিছনায় যখন পড়ে গেছে, তাই একদিন রাজায় বলতেছে, হাই রানী তুমি এত দুর্বল হয়ে পড়লা কেন? যে না স্বামী, আমি বোধহয় আর দুনিয়ায় বাঁচবো না, কারণ আমার দুনিয়াটা অন্ধকার অন্ধকার লাগতেছে, দুনিয়ার থেকে বোধহয় আমি চলে যাব। যে না রানী, তুমি যদি দুনিয়ার থেকে চলে যাও আমি কাকে নিয়ে বাঁচবো, আমিও তো আর দুনিয়ায় থাকতে পারবো না। যে না, আগে আল্লাহ পরে এই যে আমার দুইটা বাচ্চা গোপাল আর বিজুরি স্কুলে চলে গেছে, আজকে আপনার হাওলা করে দিলাম, আপনি ওকে লালন পালন করবেন। আর আমার মাথায় হাত রেখে যে আপনি ওয়াদা করছেন কিন্তু দ্বিতীয়বার আর কোনোদিন বিয়া শাদী করতে পারবেন না, এই বাচ্চা দুইটা নিয়েই আপনার সারা জীবন কাটাইতে হবে, এইটা কিন্তু আমার মাথায় হাত রেখে আবার ওয়াদা করেন। যে হ্যাঁ বেগম, ওই দিন কেউ ওয়াদা করছি, আজকেও তোমার মাথায় হাত রেখে আমি ওয়াদা করতেছি, আমার জীবনে আমি কোনোদিন আর দ্বিতীয় বিয়া শাদী করব না। বেশ খুশি হইলাম। তাহলে স্বামী এক কাজ করেন, তাড়াতাড়ি করে আমাকে ধরেন, আমার মুখে এক চামচ পানি দেন, কারণ আমি দুনিয়ার থেকে চির বিদায় নিতেছি। তাই থাপা দে ধরলো, সাপটা কুলে নিয়া যখন এক চামচ পানি মুখের মধ্যে দিল, আস্তে করে কিন্তু সে রানী দুনিয়ার থেকে বিদায় নিল। রানী যখন দুনিয়ার থেকে বিদায় নিল, রাজায় চোখের পানিতে বুক বাসাইবার শুরু করলো, হায় রে, এখন আর আমি কাকে নিয়ে বাঁচবো, দুনিয়ায় আর আমার কেউ রইল না।
আমি তোমার যাই কইয়া জন্মের মতো খেলা গো তুমি গায়ে গো শুনো রানী আমার গো বাঁচবো না বাঁচবো না গো আমি রানী দুনিয়া আয় থাকিয়া তোমার জন্য কানতে গো কানতে যাবো যাবো রিয়া গো শুনো রানী আমার গো কান্দিয়া কান্দিয়া গো রাজা দেখেন মাটিতে করালো এমন সময় দুইটি গো বাচ্চা আসিয়া বউ যায় গো শুনে সবাই আর দরজন তাই রাজায় যখন মাটিতে গড়াগড়ি যাইতেছে গোপাল বিজির স্কুলের থেকে বাড়িতে আসছে আইসা দেখে মায় ফুলের শয্যা ছাইরা জমিনে পইরা রইছে বাপে মাটিতে গড়াগড়ি যাইতেছে গোপাল বিজুরি বলতেছে বাবা গো মার কি হয়েছে ফুল শয্যা ছাইরা আজকে জমিনে পইরা রইছে বাপে বলতাছে বাবা তোমার মার এই দুনিয়ায় নাই কারণ তোমার মা এই দুনিয়ার থেকে পরপারে চলে গেছে আর কোনোদিন তোমার মা ফিরে আসবে না কথা শুই না গোপাল বিজুরি চোখের পানি ছেড়ে দিল দিন দেখিবা গো মাগো স্কুল জিতে আজও কেন দেখি গো তোমায় দুলার যায় গো শুনো মাঝো উঠেন বাজো গনহনি মাগো চক্ষু এলে চালু গোপালার বিজুরি গোটাকে চোখ ফেলিয়া সাহানো গো শুনে মাঝো
বাবা গোপালা আর বিজুরি তোমার কান দহনে গোয়া আমার হৃদয় যাইবা ইয়া গো শুনো বাবা আয়া আমার রকম কান্দ গজুদি তোমার মায়ের ও লাগিয়া তোমার মায়ের সাথে গোয়ামি যাব যেসু নিয়া গো শুনো বাবা রাজাই বলতাছি, দেখো বাবা, তোমার মার জন্য যদি এরকম কান্দাকাটি করো, তোমার মার সাথে আমিও কিন্তু এই দুনিয়ার থেকে চলে যাব। গোপাল বিজুরি বলতাছে, না বাবা, আমরা আর কোনোদিন কাঁদবো না। তাই রাজাই কি করলো, থাপা দে গোপাল বিজুরিকে কুলে নিয়ে মায়ের কাছে থেকে সইরা চলে গেল। এইদিকে রানীকে মানে সৎকার সমাদায় করে দিল। ওই দুই ছেলে নিয়ে রাজাই খুব চিন্তায় পড়ে গেল, হাইরে আজকে রানী চলে গেল, মাসুম দুইটা বাচ্চা আমি কিভাবে লালন পালন করি, কিভাবে আমি এই রাজ্য পরিচালনা করি। মস্ত একটা চিন্তায় পড়ে গেল। দিন আর রাত শুধু চোখের পানিতে দিন রাত কাটাইতেছি। ইতিমধ্যে সমস্ত ধর্মপুর রাজ্যে যত প্রজাবিন্দু ছিল তারা বলতেছে, না, যে রাজ্যের রানী নাই সে রাজ্যের কোনো শোভা নাই। তাই আমার রাজার পুনরায় দ্বিতীয় কাজ একটি করতে হবে। তাই কয়েকজন যাইয়া রাজার কাছে বলতেছে, মহারাজ, আমরা একটা প্রস্তাব নিয়ে আসছি। বেশ, বলো। যে দেখেন মহারাজ, যে রাজ্যের রাজা আছে তার রানী নাই, সে রাজ্যের কোনো শোভা নাই। তাই দ্বিতীয়বার আপনার কোনো বিবাহ শাদী করতে হবে, তা নইলে আমরা কিন্তু আপনার এই রাজস্টারে কিন্তু আমরা কর্মচারী হিসেবে আর থাকবো না। যে দেখো, তোমরা যদি কেউ না থাকো তবু কিন্তু আমার তৃতীয় বিবাহ শাদী করবার মতো সক্ষম নাই, কারণ আমি রানীর মাথায় হাত রেখে ওয়াদা করছি। বেশ, আপনি রানীর মাথায় হাত রেখে ওয়াদা করছেন, আপনার ওয়াদা নিয়ে আপনি বসে থাকেন। আপনার এই রাজ্য ছাইরা সমস্ত প্রজাবিন্দু আমরা অন্য কোথায় যাব, আপনার রাজস্টারে আর থাকবো না, কারণ আপনি যদি দ্বিতীয়বার বিয়ে শাদী না করেন। এই কথা শুনে রাজাই চিন্তা পড়ে গেল, হাইরে আজকে রানীর ওয়াদা জোর রাখতে গেলে সমস্ত ধর্মপুর রাজ্য আমার শোষণে পরিণত হবে। সমস্ত প্রজাবিন্দুগণ তো আজকে আমার উপরে মন ক্ষুণ্ণ হইতেছে, আমি এখন কি করি? তখন বলতেছে, রাখো, তোমরা আমাকে একটা দ্বিতীয় কাজ করাইতে পারো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? যে সুচরিত্র কলঙ্কহীন পরিণীত পাত্রী যদি কোথায় থাকে তার একটা ব্যবস্থা করতে পারো। ওই লোকের মাঝখানে থেকে একজনে বলতাছে, হ্যাঁ মহারাজ, শ্রীরামপুর নগরে শ্রীরাম রাজার একমাত্র কন্যা চিত্রহার, সে সুচরিত্র কলঙ্কহীন পরিণীত পাত্রী। যেমন তার জ্ঞান বুদ্ধি, মানে চন্দ্রের গায়ে কালো দাগ থাকতে পারে, কিন্তু ওই চিত্রহার কন্যার গায়ে কোনো দাগ থাকতে পারে না। তাই না? যে হ্যাঁ, যে তাই যদি হয় তাইলে আমি প্রস্তাবে রাজি আছি, কারণ
অমন একটা রানী যদি আমার রাজ্যে আসে, তাহলে কি জানি সুখ শান্তিতে আমার ছেলে দুইটা দুনিয়ায় বাঁচতে পারবো। বেশ, তাই হবে, যে ঠিক আছে যাও। তখন কয়েকজন লোক সেই শ্রীরামপুর নগর শ্রীরাম রাজার বাড়িতে যায় ওই বিয়ার প্রস্তাব জানাইছে যে আমার ধর্মপুর রাজ্যের রানী মারা গেছে, কিন্তু সেই ধর্মপুর রাজ্যের ধর্মরাজের দ্বিতীয় বিয়ে শাদীর জন্য আপনার বাড়িতে আসছি। তবে আপনার মেয়ে যে চিত্রহার কন্যা আছে, যদি দয়া করে বিয়া দেন তাইলে দিতে পারেন। যে হ্যাঁ, দ্বিতীয় কাম এইটা কিন্তু আমি প্রস্তাবে রাজি হইতে পারি না, কারণ স্বয়ং আমার মেয়ের কাছে জানতে হবে। তখন মানে সেই মেয়ের কাছে জিজ্ঞাসা করলো, মাগো, ধর্মপুর শহরে ধর্মরাজের প্রথম পরিবার মারা গেছে, এটা 2 নম্বর কাজ। প্রস্তাব নিয়ে আসছে, এখন মা তুমি 2-4 কথা বললে বলতে পারো। যে হ্যাঁ বাবা, আমি প্রস্তাবে রাজি আছি, কিন্তু 3টা শর্ত আছে। কি শর্ত? যে প্রথমে ওই ধর্মপুর রাজ্য আমার নামে লেখা দিতে হবে। 2 নম্বর, আমার বাবার বাড়ি থেকে আমি একটা সিন্দুক নিয়ে যাব। নাম্বার 3, বাড়ি সাইনবোর্ড টানানো থাকবে, ডাঙ্কা থাকবে। ওই ডাঙ্কায় বাড়ি না দিয়ে একটা প্রাণী কিন্তু বাড়ির ভিতরে ঢুকতে পারবো না। এই 3টা শর্ত যদি মাইনা নাই, তাইলে আমি প্রস্তাবে রাজি আছি। তখন বলতেছে, হ্যাঁ ঠিক আছে, আমরা রাজাকে জানাবো। এই 3টা শর্ত যদি রাজায় মাইনা নেয়, তাইলে আমরা বিয়ার দিন তারিখ দিয়ে যাব। তাই ওই লোকজন যা কি করলো, পুনরায় রাজার কাছে বলতেছে, মহারাজ আপনার প্রস্তাবে রাজি, কিন্তু 3টা শর্ত। রাজাই বলতেছে, কি শর্ত? যে দেখেন মহারাজ, প্রথমে আপনার এই ধর্মপুর রাজ্য ওই চিত্রহার কন্যার নামে লেখা দিতে হবে। রাজাই বলতেছে, অসম্ভব, সাধারণ একটা মেয়েকে বিয়ে করতে আমার এই ধর্মপুর রাজ্য লেখা দিতে হবে, তা কোনোদিন হইতে পারে না। প্রজাবিন্দুগণা বলতাছে, দেখেন মহারাজ, শুধুমাত্র কন্যার নামে থাকবে, ধর্মপুর রাজ্য মাথায় করে ওই কন্যায় কিন্তু নিয়ে যাবে না, শুধুমাত্র কন্যার নাম থাকবে। যে হ্যাঁ ঠিক আছে, তোমাদের যা ভালো বিবেচনা হয় তোমরা তাই করতে পারো। 2 নম্বর শর্ত? যে হ্যাঁ বলছি। 2 নম্বর শর্ত, তার বাবার বাড়ির থেকে একটা সিন্দুক নিয়ে আসবে। বেশ, প্রথমে রাজ্য লেখা দিতে হবে, 2 নম্বরে বাবার বাড়ির থেকে সিন্দুক নিয়ে আসবে। আচ্ছা, 3 নম্বর শর্ত? যে 3 নম্বর শর্তে আপনার বাইর বাড়িতে সাইনবোর্ড লেখা থাকবে, ওখানে ডাঙ্কা টানানো থাকবে। ওই ডাঙ্কায় বাড়ি না দিয়ে একটা প্রাণী কিন্তু বাড়িতে ঢুকতে পারবে না। যদি বিনা কৈফতে ডাঙ্কায় বাড়ি না দিয়ে বাড়িতে উঠে, বিনা কৈফতে তার 6 মাস পর্যন্ত জেল হইতে পারে। যে হ্যাঁ, প্রথমে রাজ্য লেখা দিতে হবে, বাবার বাড়ির থেকে সিন্দুক আনবে, তারপরে সাইনবোর্ড থাকবে, ডাঙ্কায় বাড়ি না দিয়া বাড়িতে ঢুকতে পারবে না। নিশ্চয় এই জায়গায় কোনো রহস্যজনক কথা আছে। যে দেখেন মহারাজ, আপনি যত যাই কিছু ভাবেন না কেন, এখানে কন্যা কিন্তু সুন্দর কথা বলছে। বাবার বাড়ির থেকে সিন্দুক আনবে, কি জানি কোন আত্মগুপ্ত বস্তু ওই সিন্দুকে রাখবে। হয়তো বাড়ির ভিতরে মাথার কাপড় বা গায়ের কাপড় থাকবে না, তার জন্য সতর্ক করে দিতে বলছে, ডাঙ্কায় বাড়ি দিতে বলছে। এটা অসম্ভব কোন জায়গায়? সপ্তকন্যা সম্ভবের ভিতরেই বলছে। বেশ, তোমাদের যা ভালো বিবেচনা হয় তাই করো, কিন্তু আমি আর কিছুই বলতে পারবো না। যে তাহলে আমরা বিয়ার দিন তারিখ দিব, আপনি অনুমতি দেন। তখন মানে রাজায় দিন তারিখ দেইকা একটা তারিখ দিয়ে দিল। ওই 2 জন লোক যে তখন সেই
শ্রীরামপুর রাজার বাড়িতে যে ওই বিয়ার দিন তারিখটা দিয়ে আসলো যে আমরা অমুক দিন কিন্তু ধর্মপুর শহরের রাজা নরহরিকে বিয়ার বরযাত্রী নিয়ে আমরা উপস্থিত হব, আপনারা বিয়ার সজ্জে রেডি থাকেন। তাই ওইভাবে যখন মানে কথাবার্তা দিল, এইদিকে মানে বিয়ার দিন তারিখ দেখ দেখ করে আইসা পড়ল। তাই রাজা নরহরিকে বিয়ার সজ্জে সাজিয়া তখন মানে সে ধর্মপুর রাজ্যে রওনা করল। এমন ভাবে যাইতেছে ৮০,০০০ বাদ্যযন্ত্র বাজিয়া বিয়ার বরযাত্রী যাইতেছে। ঢোল বাজে ডগরু হাইরে বাজে, আরো বাজে কারা। ৮০,০০০ বাজনার গো সুতে, কর্ণে লাগে তাহারা লাগো। ঢোল বাজে ডগরু হাইরে বাজে, আরো বাজে কারা। ৮০,০০০ বাজনার গো সুতে, কর্ণে লাগে তাহারা লাগো। হাবই সারলো বাজি হাইরে সারলো, কামানো সারিল। এই বনের পশু গো পঙ্খী অন্য বনে গেল গো। একদিন দুই হাইরে দিন, ৩ দিন গেল। ৪ দিনের রাস্তা গো যায় উপনীত হইল গো। দিন ৫ হাইরে দিন, ৬ দিন গেল। শ্রীরামপুর শহরে গো যায় উপনীত হইল গো। রাজাই বলতেছে সর্বনাশ, এই যে আমার অনুমান হইতাছে পশ্চিম দেশটা বোধহয় ভূমিকম্প হইয়া ডাইবাইতেছে। কারণ এই যে শব্দ পাইয়া দেখা যায় বনের পশু পঙ্খী নাগে জানি তারা উইরা অন্যদিকে মেলা করছে। মেয়ারে বলতাছে মাগো তুমি তাড়াতাড়ি করে টালি টুপলা বান্ধ, কারণ এই দেশ ছেড়ে যাওয়ান লাগবো। মেয়াই বলতাছে বাবা তো আমার পাগল হয়ে গেছে, কারণ এই যে কতটা দিন ধরে লোকজন আইতেছে আমার বিয়ার দিন তারিখ, এই তারিখ মতে তো আমার বিয়ার বর আইতেছে। বাবাই তো এই কথাটাই বুঝতেছে না। বলতেছে বাবা তুমি যেটা ভাবছো এটা সেটা না, কারণ এটা আমার বিয়ার বরযাত্রী আইতেছে। কয় তাই না? যে হ্যাঁ। কয় তাইলে আর দেরি করো না, তাড়াতাড়ি করে হামদুম লাগিয়ে দাও, আর আমার মেয়ে চিত্রহার কন্যাকে তোমরা সাজান কাজানের ব্যবস্থা করো। তখন মানে পঞ্চদাসী সাথে নিয়া এই তো মানে সে কন্যাকে মানে সাজান কাজান আরম্ভ করলো। জলে নামিয়া কন্যায় পাতা মো
করে গিরু জলে নাই মেঘ কহনায় গিরু মইলনি কহ রে গো মাঞ্জা জলে নাহামিয়া কন্যায় মাঞ্জা মইলন করে বুকো জলে নাই মেঘ কন্যায় বুকো মইলন কহ রে গো গলা জলে নাহামিয়া কন্যায় গলা মইলন করে চান্দি জলে নাই মেঘ কন্যায় পঞ্চ ডুব মায়া রে গো কানেতে উঠিয়া হাইরে কন্যায়া এসে দিল যারা 6 মাসের রাস্তা গো দুরিয়া জরি বৃষ্টি হয় গো তাই টানে উঠা যখন কন্যা কেরজারা দিল 6 মাসের রাস্তা জুড়িয়া কিন্তু জরি বৃষ্টি হয়ে গেল কন্যার মাথায় কিন্তু এমন বড় বড় চুল ছিল তাই পঞ্চদাসী বান্দি দাসীরা বলতাছে হ্যাঁ এখন তাইলে একটুকে শাড়ি সামেশ পিন্দান দরকার আনিলাম বেসরের জাপি খুলিলাম ডাকনি 10 লগে বাসিয়া নিলাম আবের কাঙ্কই খানি বাগুরে বিয়ার সাজন সাজে কন্যা হে দাদিয়ে বান্ধিল খুপা খুপা হইল ইয়ারি খুপার উপর তুইলা দিলাম নরহরির বাড়ি বাগুরে বিয়ার সাজন সাজে কন্যা হে নানিয়ে বান্ধিল খুপা খুপা হইল চাপা খুপার উপর তুইলা দিলাম নরহরির ছাপা বাগুরে বিয়ার সাজন সাজে কন্যা হে ফুবুয়ে বান্ধিল খুপা খুপা হইল ডি খুপার উপর তুইলা দিলাম শিলো শিরো বিল বাগুরে বিয়ার সাজন সাজে কন্যা হে খালায়ও বান্ধিল খুপা খুপা হইল ডিয়া খুপার উপর তুইলা দিলাম 80,000 টিয়া বাগুরে বিয়ার সাজন সাজে কন্যা হে সাজিয়া কাজিয়া কন্যা মুখে দিল পা
বাহির হইল পূর্ণিমার সাহান বাগুরে বিয়ার সাজন সাজে কন্যা হে। যা হোক, এইভাবে যখন সাজিয়া কাজিয়া রেডি করলো তখন মানে ওই কন্যার বিবাহ বন্ধন হয়ে গেল। বিবাহ বন্ধন যখন হয়ে গেছে তখন বিয়ার বরযাত্রী তখন সেই ধর্মপুর শহরে রওনা করলেন। কিন্তু লক্ষ্য করে দেখে মস্তবাড়ি এক সেন্দুক চাকা লাগানো আছে, এই তো মানে টাইনা নিয়ে রওনা করলো। তাই মার করে বিয়ার বর ধর্মপুর শহরে যখন উপস্থিত হয়ে গেল, আন্দর বাড়িতে সিন্দুক নিয়ে গেল, বাইর বাড়িতে ডাঙ্কা টানিয়ে দিল, সাইনবোর্ডে লেখা দিল। তাই এইভাবে কিছুদিন যখন চইলা গেল, ওই কন্যা রাজার সাথে মনমিল মহব্বতে চলতেছে। রাজায় কিন্তু দুই ছেলে গোপাল আর বিজুরিকে ওই বেগমের হাতে তুলা দিল, রানীর হাতে তুলা দিল। দেখো ওর মাও নাই, আজকের থেকে তুমি ওদের মাও। যে ঠিক আছে স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আমার পেটেও যদি হইতো আমি তো লালন পালন করতাম, আমি ওই রকমই লালন পালন করব। তাই এইভাবে যখন কিছুদিন চইলা গেল, রাজার সাথে রানী এমন মিল মহব্বত দেখাইতেছে, ছেলেকে লালন পালন করতেছে, কুলে বসিয়ে রাখে, এমনকি মাই তুইলা খাওয়াইতেছে। রাজায় ভুইলা গেল যে না, আপন মাই এরকম করে লালন পালন করত, হয়তো আমার ছেলের আপন মা পাইছে, আর কোনো দুঃখ কষ্ট হবে না। তাই ওই যে বাবার বাড়ির থেকে সেন্দুক নিয়ে আইছে, সেন্দুকের ভিতরে কিন্তু মস্ত বড় রহস্যজনক কথা আছে। ওই সেন্দুকের ভিতরে নিয়ে আইছে একটা মানে উপস্বামী। ওই দিন রাত রাজার সাথে কাটাইতেছে, সেন্দুকের ভিতরে কিন্তু জইলা পুরা মরতাছে। হাইরে, এই যে রানী গেল আমার সেন্দুকের ভিতরে আটকিয়া থুইয়া, আর তো আমার খবর নয় না, যদি পাইতাম বাইরিয়া কিন্তু ওর গুয়ার ছাল আমি উঠিয়ে দিতাম। তাই একদিন রাজায় যখন রাজ কাছারি আরম্ভ করছে, ফট করে যায় সেন্দুকের তালা খুইলা ওই সলিম গুন্ডারে বাইর করছে। কই শালা চুত মারানির মাগি, তুই যে আমার তালা মাইরা সেন্দুকের আইকা রাজার নগে নেটি বেটি করতাছ, আমার খবর কি রাখছ? কই কৌতু, তুমি তো না বুঝছেন না গাল করো। এই যে আমার নতুন নতুন বিয়ে হইলো, রাজারেও তো আমার বুঝ দেওয়ান লাগে, খালি যে তুমি পাগলামি করো, তোমার পাগলামি মতে তো চলবো না। কিছুদিন ধৈর্য ধরো, তোমার তো আটকিয়ে রাখছি, তোমার খবর তো আর কেউ জানে না, চুপে চাপে আইসা তোমার সাথে দেখা করো। কয় তাইলে গুণ গুণ আইও, দেরি জানি হয় না। কয় না তা হমনি, কয় না আমি এইভাবে আর থাকতেই পারুম না। তাইলে তোমরা বলে মেয়া চাইলা মানুষ, তোমার কাছে 16টা কলা আছে, তার এক কলা দেখিয়ে দাও না কে? কয় দূর কলা আবার কারে কয় না, তো আমি বুঝি না। কয় না তা তুমি বুঝবা কে? তোমার নাক দেয়া দুধ গলে তুমি কলা বুঝবা কে? তুমি রাজার কুলে বইয়া বইয়া কও গাহারে আমার পেটের স্বামী গো, আমার যেটা হরিণের মাংস খাইবার মন হইছে, হরিণের মাংস না দিলে আমি বাঁচুমি না। মুখের মধ্যে চুমা টুমা খাওগা, আর মানে ঠুকনা ঠাকনি দিবার কইবে, মনটা গইলা যাইব, হরিণ শিকারে চইলা যাইব, এইদিকে বাড়িটা ফাঁকা পইরা যাইব, তখন তুমি আর আমি, আমি আর তুমি। কয় তাইলে তো হাসা কথা কইছ, এই বুদ্ধিটাই তো আমার মাথায় খেলে নাই। কয় তাইলে তোমার নগে 16 কলা আর আমার কাছে আছে 14 সালা বুদ্ধি, তারির এক কোনা খহিয়া একটুকে দিয়া দিছি, যাও তুমি তাড়াতাড়ি করে রাজারে বাগাও। তখন হাসাই করে ওই সলিম গুন্ডার যুক্তি হই না, ও আর করে নাই দেরি, রাজার কাছে চইলা গেছে তাড়াতাড়ি। আহারে আমার স্বামী গো, আমি কতদিন ধরে আশা করছি যে আমার স্বামীর কাছে আমি এই কথাটা কমু, কইবার আর সাহসও পাই না। কয় আহারে আমার এক পরিবার মইরা গেছে, তোমারে কত কষ্ট করে আনছি, তোমার কি কথা আমার কাছে তাড়াতাড়ি কও। কয় না কমু বান কি, আমার যেটা খুব হরিণের মাংস খাইবার ইচ্ছা হয়েছে, তুমি যদি স্বামী আমার এইটা না খাওয়াও আমি কোথায় প্রাণেই বাঁচবো না। কয় তাই না? যে হ্যাঁ। কয় ঠিক আছে, আহারে তুমি হরিণের মাংস খাইবা, ঠিক আছে আমি কালকেই চলে যাইতাছি।
এই তো মানে সিপাই সৈন্যগণ রেডি কইরা তখন বলতাছে তাড়াতাড়ি কইরা শিকারের ব্যবস্থা করো, তীরগুলি কামান বন্দুক নিয়ে। আর গোপাল বিজুরিরে বলতাছে, বাবা গোপাল আর বিজুরি, এই যে বাইর বাড়িতে বাংলা আছে তোমরা খেলাধুলা করবে, আন্দরে যখন যাইতে হয় এই ডাঙ্কায় বাড়ি দিবা, আন্দরে যে তোমার মায়ের কাছে খাইবার চাইবা, নিশ্চয় তোমার মায় খাইবার দিব। কয় তাই না? যে হ্যাঁ ঠিক আছে। রাজা যখন হরিণ শিকারে চলে গেল, এইদিকে গোপাল আর বিজুরি বাইর বাড়িতে খেলাধুলা করবার শুরু করল। কিন্তু হাতে আসিল একটা ময়না পাখি, ওই পাখিটা বুরুত করে ছুইটা গেল, বাড়ির ভিতরে চলে গেল। তাই বিজুরি ভাইয়ের কাছে কানবার শুরু করলো, ভাই গো এখন আমার উপায়, আমার তো পাখি চলে গেল। তাই গোপাল বলতাছে, কোন দিকে গেছে তুমি আমার কাছে বইলা দাও। এই দিকেতে গেছে গো পাখি, দাদা মায়ের ও মন্দিরে, দয়া কইরা ময়না গো পাখি দইরা দেওয়া মারে গো শুনো দাদা আমার গো। পাখিরতা লাশে গো দুইবার গেল বাড়ির ও ভিতরে, সরাসরি চইলা গো গেল মায়ের মন ধীরে গো শুনো সবা আরে দর্জন গো। তাই এইদিকে ওই যে দুষ্ট রানী ওই সলিম গুন্ডারে সিন্ধুকে থেকে বাইর কইরা হয়তো আমোদ ফুর্তি নাচ গান কইরা তখন দুজনে কি করছে, গলা গলি দইরা শুইয়া রইছে। গলা গলি দইরা যখন শুইয়া রইছে, গোপাল আর বিজুরি তখন লক্ষ্য করে মন্দিরে যায়, দেখে সর্বনাশ, এইটা আবার কি। তখন বিজুরির গায়ে আগুন লাগিয়া গেল। শোনো ওই হে গো দাদা, আমি তোমারে এ যাই কইয়া